প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি কড়া নিরাপত্তা বেষ্টিত কক্ষ। ভারী মেহগুনি কাঠের টেবিলের উপর রাখা আছে একটি সোনালী বর্ডার দেওয়া সিলগালা করা খাম। খামের উপর জ্বলজ্বল করছে ভারতের অশোক স্তম্ভের জলছাপ। নয়াদিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি পাঠানো হয়েছে এই বিশেষ আমন্ত্রণপত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। কক্ষের ভেতরে উপস্থিত কয়েকজন শীর্ষ কূটনীতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে এক চাপা উত্তেজনা। বিগত 15 বছর ধরে এমন একটি খাম আসা মানেই ছিল ধন্য ধন্য রব পড়ে যাওয়া। দিল্লির ডাক পাওয়া মানেই তো ক্ষমতার মসনদ আরো পাকাপোক্ত হওয়ার গ্যারেন্টি। কিন্তু টেবিলের ওপাশে বসা মানুষটির চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই। তারেক রহমান অত্যন্ত শান্ত স্থির চোখে খামটির দিকে তাকালেন। তারপর কোনো রকম দ্বিধা ছাড়াই খুব স্বাভাবিক ভঙ্গিতে তার চিফ অফ স্টাফকে নির্দেশ দিলেন, অফিসিয়ালি জানিয়ে দিন বাংলাদেশ এই সম্মেলনে যোগ দিচ্ছে না। আমন্ত্রণটি প্রত্যাখ্যান করা হলো। ঘরের ভেতর মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত কূটনীতিকরা একে অপরের মুখ চাওয়াচাই করলেন। তারা বুঝতে পারলেন এই একটিমাত্র না শব্দটির ওজন কতখানি। এটি শুধু একটি সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা নয়, এটি হলো গত এক দশক ধরে চলে আসা একটি নতজন মেরুদণ্ডহীন পররাষ্ট্র নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। খবরটি যখন এনক্রিপ্টেড চ্যানেলে নয়াদিল্লির সাউথ ব্লকে পৌঁছালো, তখন সেখানে আক্ষরিক অর্থেই এক ভূরাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেল। একটি স্বাধীন দেশ কিভাবে এতটা স্পর্ধা দেখাতে পারে, কিভাবে একটি বিশাল পরাশক্তির মুখের ওপর তাদের আমন্ত্রণ ছুঁড়ে মারতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতে ব্রিক্স সম্মেলন একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মঞ্চ। রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এই জোট বর্তমান বিশ্বের অর্থনীতির এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। ভারত এবারের সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে মূলত বিশ্বমঞ্চে দেখাতে চেয়েছিল যে তাদের পেছনের উঠোন বা ব্যাকইয়ার্ড এখনও তাদের কথাতেই চলে। তারা দেখাতে চেয়েছিল ঢাকায় ক্ষমতার পালাবদল হলেও দিল্লির অদৃশ্য সুতোর টান ঠিক আগের মতোই শক্ত আছে। কিন্তু ঢাকা সেই সুতো এক হ্যাচকায় টেনে ছিঁড়ে ফেলল। তারেক রহমানের এই বয়কটের সিদ্ধান্তটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন এক লজ্জাজনক ইতিহাস রয়েছে যেখানে নেতারা দিল্লির একটু আনুকূল্য পাওয়ার জন্য, একটি ছবি তোলার জন্য রীতিমতো তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন। ভারতের ইনভাইটেশন বা আমন্ত্রণ মুখের উপর ছুঁড়ে মারার নজির এই দেশে খুব বেশি নেই। এত বড় একটি দেশকে, যাদের সাথে আমাদের 3 দিকের সীমান্ত, তাদের এভাবে রিফিউজ করা কোনো সহজ ব্যাপার নয়। এর জন্য বুকের পাটা লাগে, রাজনৈতিক পরিভাষায় যাকে বলে হ্যাজম। এই একটি প্রত্যাখ্যান বিশ্ববাসীকে পরিষ্কার জানিয়ে দিল বাংলাদেশ এখন আর দিল্লির কোনো স্যাটেলাইট স্টেট বা করদরাজ্য নয়। 5ই আগস্টের রক্তস্নাত জমিনে দাঁড়িয়ে ঢাকা এখন নিজের শর্তে চলে। এই ঐতিহাসিক বয়কটের পেছনের মূল কারণটি কোনো গোপন বিষয় নয়। এটি হলো ভারতের চরম ভণ্ডামি এবং দ্বিমুখী নীতির বিরুদ্ধে এক চূড়ান্ত প্রতিবাদ। একদিকে ভারতের কূটনৈতিক চ্যানেল বলছে আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে চাই, আমরা বাংলাদেশের মানুষের বন্ধু। আর অন্যদিকে সেই একই ভারত তাদের মাটিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, রীতিমতো তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। দিল্লির সেফ হাউসে বসে পতিত স্বৈরাচার সংবাদ সম্মেলন করছেন, অডিও বার্তা দিচ্ছেন এবং বাংলাদেশের ভেতরে তার পেটোয়া বাহিনীকে অরাজকতা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন। আর ভারত সরকার বলছে এটি তার ব্যক্তিগত বিষয়, আমাদের কিছু করার নেই। একটি দেশের আশ্রয়ে থাকা কোনো পলাতক নেতা সেই দেশের সরকারের পূর্ণ সমর্থন ছাড়া একটি শব্দ উচ্চারণ করতে পারেন না। ভারত প্রকারান্তরে পতিত স্বৈরাচারকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। এই চরম হিপোক্রেসি বা ভণ্ডামি বাংলাদেশ আর মেনে নেবে না। তারেক রহমান অত্যন্ত কৌশলে ভারতকে বুঝিয়ে দিয়েছেন, এক হাতে স্বৈরাচারকে মদত দিয়ে অন্য হাতে বন্ধুত্বের গোলাপ ফুল আমরা গ্রহণ করব না। তোমাদের আসল চেহারা আমাদের কাছে পরিষ্কার। এই বয়কট হলো সেই দ্বিমুখী নীতির বিরুদ্ধে একটি সরাসরি কূটনৈতিক চপেটাঘাত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে চায়ের কাপের আড্ডায় দীর্ঘদিন ধরে একটি কথা প্রচলিত ছিল যে বিএনপির ভেতরেও নাকি একটি অত্যন্ত শক্তিশালী ভারতপন্থী লবি রয়েছে। বলা হতো এই লবি সবসময় চেষ্টা করে ভারতের সাথে আপোষ করে চলার, কারণ তাদের বিশ্বাস দিল্লির আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় টেকা অসম্ভব। তারেক রহমানের এই একটি সিদ্ধান্ত সেই কথিত ভারতপন্থী লবির মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে। এই বয়কট প্রমাণ করে যে দলের ভেতর কোনো দালাল বা আপোষকামীর আর জায়গা নেই। এই জয় শুধু একটি দলের নয়, এই জয় 5ই আগস্টের চেতনায় জাগ্রত পুরো বাংলাদেশের। আর এই হার সমস্ত দালালের, যারা ভেবেছিল একটু মিষ্টি কথায় আর গোপনে ভারতের সাথে আতাত করে তারা আবার নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রাখবে। নেতৃত্ব যখন শক্ত হাতে স্টিয়ারিং ধরে, তখন পেছনের সিটে বসা বড়জীবীদের আর কোনো ক্ষমতা থাকে না। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি কারো প্ররোচনায় পা দেন না। তিনি দলের ভেতরের এবং বাইরের সমস্ত মির্জাফরকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, এখানে ভারতের কোনো দালালি চলবে না।
রাজনীতিতে শুধু জনসমর্থন থাকলেই হয় না, কিছু চরম সংকটময় মুহূর্তে একজন নেতাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা তাকে সাধারণ রাজনীতিক থেকে স্টেটসম্যান বা রাষ্ট্রনায়কে পরিণত করে। মোদির এই ইনভাইটেশন ক্যান্সেল করার জন্য সত্যি হ্যাজম বা অসীম সাহসের প্রয়োজন, কারণ ভারত চাইলেই সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে, বাণিজ্য বন্ধ করে দিতে পারে বা নানাভাবে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু তারেক রহমান সেই ঝুঁকি নিয়েছেন। তিনি জানেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে ক্ষমতায় থাকার চেয়ে 5ই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি না করে যে কোনো ঝুঁকি নেওয়া অনেক বেশি সম্মানের। বিএনপিকে নিয়ে দেশে অনেক সমালোচনা থাকতে পারে, তাদের অতীতের ভুল ভ্রান্তি নিয়ে মানুষের মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু একটি বিষয় একেবারে ধ্রুব সত্য, বিএনপি যদি এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মনোভাব বা স্ট্যান্ড ভবিষ্যতেও বজায় রেখে চলতে পারে, তবে তারা এই দেশের মানুষের হৃদয়ে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী আসন গেড়ে নেবে। এই বয়কটের মাধ্যমে তারেক রহমান শুধু একটি আমন্ত্রণই প্রত্যাখ্যান করেননি, তিনি নিজেকে 5ই আগস্টের চেতনার একজন অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম এবং সবচেয়ে শক্ত ধাপটি পার করেছেন। বাংলাদেশের সাধারণ মানুষের মনস্তত্ত্ব বোঝাটা খুব কঠিন। এই দেশের মানুষ অদ্ভুত এক সহনশীল জাতি। তারা হয়তো দেশের ভেতরের নানাবিধ সমস্যা, যেমন রাস্তাঘাটের বেহাল দশা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি কিংবা স্থানীয় নেতাদের কিছু দুর্নীতি মুখ বুজে মেনে নেয়। তারা ভাবে এগুলো ঘরের ভেতরের সমস্যা, সময় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু একটি জিনিস এই দেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না, আর তা হলো ভারতের দাসত্ব। যখনই কথা ওঠে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব নিয়ে, যখনই কথা ওঠে ভারতের আধিপত্যবাদ নিয়ে, তখন এই দেশের প্রতিটি মানুষ, সে যে দলেরই হোক না কেন, এক হয়ে যায়। ভারতের দাদাগিরি এই জাতি তার রক্ত দিয়ে ঘৃণা করে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে এই জাতি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। তারেক রহমান এই চরম সত্যটি খুব ভালোভাবে বোঝাতে পেরেছেন। তিনি জানেন যদি তিনি 5ই আগস্টের স্পিরিট বা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্ডটি শক্তভাবে ধরে রাখতে পারেন, তবে দেশের 17 কোটি মানুষ তার পেছনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়াবে। আর যদি তিনি কোনো কারণে ভারতের সাথে আপোষ করেন বা নতজানু হন, তবে এই মানুষগুলোই তাকে এক মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। তারেক রহমানের এই পদক্ষেপ বাংলাদেশের কূটনীতিতে একটি সম্পূর্ণ নতুন ধারার সৃষ্টি করেছে। এই ধারার নাম সবার আগে বাংলাদেশ। এতদিন আমাদের পররাষ্ট্রনীতি আবর্তিত হতো প্রতিবেশীকে কিভাবে খুশি রাখা যায় তার উপর, কিন্তু 5 আগস্টের পর থেকে সেই হিসাবের খাতা চিরতরে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ এখন থেকে যে কোনো আন্তর্জাতিক সম্পর্ক, চুক্তি বা সম্মেলনে যোগ দেওয়ার আগে একটাই হিসাব করবে, এতে বাংলাদেশের কি লাভ, এতে 5ই আগস্টের শহীদদের রক্তের অমর্যাদা হচ্ছে কিনা। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজ পুরো বাংলাদেশ তারেক রহমানের এই সাহসিকতাকে স্যালুট জানাচ্ছে। যারা এতদিন বিএনপির কট্টর সমালোচক ছিলেন, তারাও আজ এই একটি সিদ্ধান্তে একমত হয়েছেন যে দেশের সম্মান রক্ষায় এই পদক্ষেপটি ছিল অপরিহার্য। এটি শুধু একটি রাজনৈতিক দলের বিজয় নয়, এটি 5ই আগস্টের চেতনার বিজয়। যে দেশ আবু সাইদ, মুগ্ধদের মতো তরুণদের তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয়বার পরাধীনতার শেকল ভেঙেছে, সেই দেশ আর কখনোই কোনো আঞ্চলিক পরাশক্তির পকেটের পুতুল হয়ে থাকবে না। নয়াদিল্লির রাইসিনা হিলসের সাউথ ব্লকে আজ এক অদ্ভুত দম বন্ধ করা নীরবতা। টেবিলের উপর পড়ে আছে ঢাকা থেকে আসা সেই অফিসিয়াল ডিনায়াল বা প্রত্যাখ্যানের চিঠিটা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চিঠিটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তার পাশে বসা শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারাও আজ বোবা। তারা এতদিন ভেবেছিলেন একটু চাপ দিলেই হয়তো ঢাকা আবার তাদের লাইনে ফিরে আসবে। তারা ভেবেছিলেন পতিত স্বৈরাচারকে দিয়ে ভয় দেখালে নতুন সরকার তাদের সাথে আপোষ করতে বাধ্য হবে। কিন্তু আজ এই একটি চিঠি তাদের সমস্ত অহংকার, সমস্ত ব্লুপ্রিন্টকে এক নিমিষেই চুরমার করে দিয়েছে। আমরা 5ই আগস্টের স্পিরিটকে আন্ডারএস্টিমেট করেছি, একজন কর্মকর্তা ফিসফিস করে বললেন। ঢাকার আমাদের হাতের মুঠোয় নেই। বাংকারের বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু ভারতের নীতি নির্ধারকদের কাছে এই ভোর নতুন কোনো আশার বার্তা নিয়ে আসেনি। এটি এমন এক রুদ্ধশ্বাস স্নায়ু যুদ্ধের সূচনা, যেখানে তাদের চিরচেনা দাবার বোর্ডটি উল্টে দেওয়া হয়েছে। অন্যদিকে হাজার মাইল দূরে ঢাকার আকাশ আজ এক অদ্ভুত পবিত্রতায় স্নিগ্ধ। পূব আকাশে লাল সবুজের অহংকার নিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন সূর্য। এই সূর্য কোনো পরাশক্তির দয়ায় ওঠেনি, এটি উঠেছে 5ই আগস্টের অকুতভয় তরুণদের রক্ত এবং প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের নিখুঁত সাহসিকতার উপর ভর করে। যে জেনারেশন নিজের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারকে উপড়ে ফেলতে পারে, সেই জেনারেশন বিদেশি প্রভুদের চোখ রাঙানিকে পায়ের ভৃত্য মনে করে। তারেক রহমান আজ যে হুঙ্কার দিয়েছেন তা আসলে 5ই আগস্টের সেই অদম্য চেতনারই প্রতিধ্বনি। দিল্লির ঘড়িতে হয়তো এখনো পুরনো সময়ের কাঁটা টিকটিক করছে, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন অজেয় সকালের জন্ম হয়েছে। এই মাটি আজ থেকে শুধুই সামনের দিকে এগোতে জানে। শেকল ভাঙার এই মহাকাব্যে আজ কোনো দালালের প্রয়োজন নেই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।